ব্রাজিলিয়ান প্লেয়াররা কিন্তু ২-৪ জন ছাড়া বড় কোনো দলে কিন্তু তারা খেলে না। যে ব্রাজিলিয়ান দলে যেটার অভাব এখন দেখছি আমি, সেটা হচ্ছে তাদের মধ্যে তাদের কম্বিনেশনটা। ১০ টা দলের মধ্যে ৫ টা দল অটো চলে যায়, সেখানে ব্রাজিলের বাদ পড়ারও কোনো সম্ভাবনা আমি দেখি না। আর্জেন্টিনার গোলকিপার ওয়ার্ল্ড কাপ আসলেই আমরা কিন্তু উন্মত্ত হয়ে যাই, বলি ওয়ার্ল্ডের বেস্ট গোলকিপার বা বিভিন্ন কিছু আমরা তকমা দেই বা ওয়ার্ল্ডে সে ভালো রেজাল্ট করে। সে কিন্তু আপনার অ্যাস্টন ভিলার মতো দলে কিন্তু খেলে ইংলিশ লিগে। তো মানে আমি কেন বললাম কথাটা, যে আগেকার দিনে আমরা দেখতাম আর্জেন্টিনা ব্রাজিলের প্লেয়ার ওয়ার্ল্ডের টপ দলে খেলছে, যেমন ধরেন ইংলিশ লিগেই যদি খেলে, ইংলিশ লিগে আমরা ৪-৫টা বড় দল দেখি। সেটার মধ্যে থাকে হলো ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি। এই কোন দলে কিন্তু আপনার মার্টিনেজের স্থান হয় নাই। মার্টিনেজ কিন্তু খেলছে আপনার অ্যাস্টন ভিলাতে। আমি অ্যাস্টন ভিলাকে ছোট করছি না, কারণ অ্যাস্টন ভিলা এখন আপনার লিগে ৪ নম্বর দল। কিন্তু সেখানে হলেও আমি যেটা বুঝাতে চাচ্ছি, অ্যাজ আ হোল আপনার যদি আপনি শুধু রাফিনহাকে সরান, রাফিনহা বার্সেলোনাতে কিন্তু এবার খুব ভালো পারফরমেন্স করেছে। তার গোলেই কিন্তু সমতা এসেছে। এবং আপনি যদি লক্ষ্য রাখেন, দেখবেন যে ব্রাজিলিয়ান দলে যেটার অভাব এখন দেখছি আমি, সেটা হচ্ছে তাদের মধ্যে তাদের কম্বিনেশনটা। এই কম্বিনেশনটা হয়ে গেলে ব্রাজিল অবশ্যই সামনে ভালো করবে এবং তাদের আপনার আবার তাদের সাপোর্টাররা মানে সেই গৌরবোজ্জ্বল সময় ফিরে পাবে, সেই আশাটুকু আমি করতে চাই। নিঃসন্দেহে সেটা সবাই করবে, যারা ব্রাজিল ভক্ত রয়েছে তারা সবাই করবে এবং জমজমাট একটা লড়াই অপেক্ষা করছে। দারুণ একটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। আজকে যেমনটা হচ্ছে প্যারাগুয়ের কাছে, খুব সম্ভবত আর্জেন্টিনার যে ফলাফল সেটা একদম সমীকরণটা বদলে দিবে। ঠিক কি হতে পারে সামনের সমীকরণ? ব্রাজিল যদিও ৩ নম্বরে আছে, তাদের যাওয়ার পসিবিলিটি কত? এখান থেকে যেহেতু ৬টা দল যাবে এবং একটা দল প্লে অফ খেলে যাবে। দেখেন আমি বলি, এখানে কোনো আপনার তেমন টেনশনের কিছুই আমি দেখি না, কারণ আমি কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছি। কারণ আর্জেন্টিনা অলরেডি 23 পয়েন্ট নিয়ে বসে আছে এবং যেহেতু 10টা দলের মধ্যে 5টা দল অটো চলে যায়, সেখানে ব্রাজিলের বাদ পড়ারও কোনো সম্ভাবনা আমি দেখি না। ইয়েস, কম্পিটিশন বাড়ছে, কিন্তু ওই 5টার ভিতরেই বাড়ছে। এমন না যে আপনার নিচের সারির দল, যেমন অনেকের পয়েন্ট এখন, আপনি যদি প্রথম 6টা আমি কিন্তু বলে দিয়েছি আপনাকে, আর্জেন্টিনা আছে 23 পয়েন্টে, কলম্বিয়া আছে 19 পয়েন্টে, ব্রাজিল আছে 17 পয়েন্টে, উরুগুয়ে, ইকুয়েডর এবং প্যারাগুয়ে 3টা দলই আছে 16 পয়েন্টে। ওদের মধ্যে ওদের আপনার পজিশনের ডিফারেন্স হতে পারে, কিন্তু এই কয়টা দলেরই যাওয়ার সম্ভাবনা। কারণ এরপরে যে আপনার 4টা দল, তারা দুজন আছে 12 পয়েন্টে আর দুজন আছে 10 পয়েন্টে। সুতরাং তাদের যাওয়ার কোনো স্কোপ আমি দেখি না, কারণ অলরেডি ম্যাক্সিমাম টিমেরই অলমোস্ট আপনার 11টা করে খেলা হয়ে গেছে। সুতরাং নেক্সটে আমি কোনো উত্তেজনা আমি দেখছি না, বাট তাদের মধ্যে তাদের খেলাটা কেমন হয় সেটা দেখার বিষয় আছে। কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অ্যামং দেম কম্পিটিশনটা বেড়েছে, অন্য দলও কিন্তু এখন ভালো হয়েছে। বাট যেটা আমরা দেখলাম, ওই গ্রুপের মধ্যে চিলির মতো দল কিন্তু একদম তলানিতে আছে। চিলি কিন্তু এক সময় সমীহ জাগানো দল ছিল, আহ এবং সানচেজের মতো প্লেয়ার সেখানে খেলতো, এবং সেই চিলি কিন্তু এখন ঠিক আপনার 10 নম্বরে আছে। তো সুতরাং আমি যেটা ভাবছি, যে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল এবং উরুগুয়ে, এই 4 জনের কেউই বাদ পড়বে না। কারণ আপনার আজকে হোঁচট খাক বা না খাক, অলরেডি প্যারাগুয়ের কাছে তো আপনার হেরে গেছে আর্জেন্টিনা। এটা একটা হিকআপ তাদের জন্য। দেখেন, সেটাই আমি বলছিলাম, যে দেখেন ব্রাজিলের মতো দল 11টা খেলায় কিন্তু 4টাই হেরে গেছে। আর্জেন্টিনাও কিন্তু আপনার 11টা খেলার মধ্যে আপনার 2টো গেম হারলো। তো সুতরাং আগে কিন্তু এটা দেখতাম যে একচেটিয়া তাদের পয়েন্ট থাকতো, সেই জায়গাটাতেও কিন্তু অন্যান্য দল ইমপ্রুভ করেছে। এবং এবং সাথে সাথে ব্রাজিলের বিশেষ করে খেলাটা ডিটোরিয়েট করেছে ডিউ টু কম্বিনেশনহীনতা। ১, ২ নম্বর, তাদের স্টার অফ প্লেয়ার, সুপারস্টার যারা ছিল একসময়, তাদের অভাব আমি বোধ করছি ব্যক্তিগতভাবে।